তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আরও বোধগম্যতা বাড়াতেই আমি চলে আসলাম আজকের ডেইলি স্টারের একটা অসাধারণ কলাম নিয়ে। সো দেখে আসি, আফটার 2026 election, ঢাকা মাস্ট সেট আউট ক্লিয়ার ইন্ডিয়া, চায়না অ্যান্ড ইউএস পলিসিস। সো কলামের কনসেপ্টটা একটু সবাই খেয়াল করো। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা হচ্ছে বাক্যের সাবজেক্ট, মাস্ট হচ্ছে কোন ভার্ব? মডাল ভার্ব। খুব চুলচেরা আমরা বিশ্লেষণ করব। এই মডেলের পরে সবসময় ভার্বের বেস ফ্রম বসে, তাহলে সেট হচ্ছে ভার্বের বেস। সেট একটা উইক ভার্ব, সেট সেট সেট, অর্থাৎ এর তিনটা ফ্রমই এক, ভার্বের বেস, পাস্ট এবং পার্টিসিপল, তিনটা ফ্রমই এক। আর সেট আউট শব্দের অর্থ, আউট হচ্ছে প্রেপোজিশন। আমরা জানি ভার্বের সাথে প্রিপোজিশন যোগে গ্রুপ ভার্ব তৈরি হয়। গ্রুপ ভার্ব তৈরি হবে কিভাবে? ভার্বের সাথে যখন একটা প্রেপোজিশন যোগ হবে। যেমন আমি বললাম লুক, লুক মানে তাকানো, এবার এর সাথে আমি একটা আপ প্রেপোজিশন যোগ করলাম। লুক আপ শব্দের অর্থ কি? লুক আপ শব্দের অর্থ শব্দার্থ খোঁজা, আবার লুক আপ শব্দের অর্থ হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া। দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইজ এ লুকিং আপ। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। আবার ঠিক এমনভাবেই সেট একটা ভার্ব আর সেট আউট একটা প্রেপোজিশন। সেট আউট শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করা। আশা করি এই গ্রুপ ভার্ব বুঝতে পেরেছো সবাই। সো বলছে ঢাকা মাস্ট সেট আউট, ঢাকাকে অবশ্যই ক্লিয়ার, সুস্পষ্ট নির্ধারণ করতে হবে ইন্ডিয়া, চায়না এবং ইউএস পলিসিস, অর্থাৎ ভারত, চীন। তার মানে কি মিনিং দাঁড়াচ্ছে? আফটার 2026 ইলেকশন, এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, সবাই চিনবা, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। 2026 সালের নির্বাচনের পর ঢাকাকে অবশ্যই ভারত, চায়না এবং যুক্তরাষ্ট্র বিষয়ে সুস্পষ্ট নীতিমালা সেট আউট, নির্ধারণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে প্রেপোজিশনাল ফ্রেজ সাবজেক্টকে ছিল, মডেল অক্সিলারি ভার্ব মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছিল এবং একটা গ্রুপ ভার্ব। সেট আউট মানে কি? তাহলে নির্ধারণ করা। আচ্ছা, আমরা পরের অংশে চলে যাই, মূল কলামটাতে একটু দেখো সবাই। ওকে, এখান থেকে আমরা কলামটা শুরু হচ্ছে। বাংলাদেশ বাক্যের সাবজেক্ট, বাংলাদেশ সাবজেক্ট সিঙ্গুলার, সিমস হচ্ছে ভার্ব সিঙ্গুলার। আর ভার্বকে যে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব। সো অফেন হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। স্পষ্ট? সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, সিমের পরে টু প্লাস ভার্বের বেস ফ্রম বসে, টু ট্রিট। তাহলে দেখো বলা হচ্ছে বাংলাদেশকে প্রায় মনে হচ্ছে, বাংলাদেশ সিম, আমরা বাংলাদেশ কিন্তু মনে করতেছে না, আমরা মনে করতেছি। লিঙ্কিং ভার্বের সাবজেক্ট কখনো কাজ করতে পারে না। যেমন আমি ধরো তোমাকে বললাম ইউ লুক স্যাড, তোমাকে বিমর্ষ লাগছে, তার মানে তুমি কিন্তু কিছুই বলনি, তুমি কিন্তু চুপ করে আছো। আমি তোমাকে দেখে বলছি ইউ লুক স্যাড, তোমাকে বিমর্ষ লাগছে, তার মানে তুমি এই লুক ভার্বের কাজ করো নাই। সাবজেক্ট যখন ভার্বের কাজ করে না তখনই ওই ভার্বটি লিঙ্কিং ভার্ব হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বলা হচ্ছে বাংলাদেশ অফেন সিমস, বাংলাদেশকে প্রায় মনে হচ্ছে, কি মনে হচ্ছে? টু ট্রিট ফরেন পলিসি, পররাষ্ট্র নীতিকে অ্যাজ সাবজেক্ট টু সিজনাল পলিটিক্যাল মুডস। তাহলে মুডস হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, এটিও একটা অ্যাডজেক্টিভ। পাঁচটা অ্যাডজেক্টিভ পর পর বসতে পারে। এই কোরামটা আমি আপনাদেরকে সবারকে শেখাবো একবার। সিজনাল পলিটিক্যাল মুডস, বাংলাদেশকে মনে হয় তারা যে পররাষ্ট্রনীতিকে একটা সিজনাল মানে মৌসুমী রাজনৈতিক মনোভাব বলে বিবেচিত করে, যেটা একটা মৌসুমী ব্যাপার। পররাষ্ট্রনীতি যে একটা রাষ্ট্রের কাঠামো নির্ধারণ করে, একটা রাষ্ট্রের জনগণের সমস্ত আশা আকাঙ্ক্ষা, স্বনির্ভর দেশ গড়তে, যে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মনে হয় যে বাংলাদেশ একটা ভোট আসলেই পররাষ্ট্রনীতি নিয়ে বেশ সোচ্চার হয়ে যায়, অন্য সময় না। এই জন্যই বলছে যে বাংলাদেশ often seems to treat the politic, কি বলেছে, ফরেন পলিসি as subject to seasonal political mood হিসাবে ব্যবহার করেছে, মানে মৌসুমী একটা। ওকে, ইফ, তার মানে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ওয়ান গভর্নমেন্ট বাক্যের সাবজেক্ট, ওকে, এটা বাক্যের সাবজেক্ট, ইজ ব্র্যান্ডেড, অর্থাৎ একটা সরকারকে যদি আখ্যায়িত করা হয়, ব্র্যান্ডেড বলে আখ্যায়িত করা হয়, ঠিক আছে,
তার মানে এটি প্যাসিভ, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের থার্ড ফর্ম। তার মানে কেউ কিন্তু কি করতেছে, আখ্যায়িত করছে কি বলে, ইন্ডিয়া ফ্রেন্ডলি বলে। অর্থাৎ ইন্ডিয়াবাদী হিসাবে, ভারত ঘেঁষা হিসাবে কেউ যদি একটা সরকারকে, অর্থাৎ বলছে যদি একটা সরকারকে, ওয়ান গভর্নমেন্ট ইজ ব্র্যান্ডেড ইন্ডিয়া ফ্রেন্ডলি, একটা সরকারকে কেউ যদি ভারত মানে ভারত ফ্রেন্ডলি হিসাবে, ভারতের বন্ধু হিসাবে আখ্যায়িত করে, অ্যানাদার চায়না লিনিং, আরেকটাকে বলা হয় চায়না ঘেঁষা। কি দারুণ কথা বলছে। অ্যান্ড দেন আ থার্ড, তৃতীয়টাকে বলা হয় ইজ কাস্ট অ্যাজ ওয়াশিংটন ফেভারিটস, আর তৃতীয়টিকে ওয়াশিংটনের প্রিয়ভাজন বলে চিহ্নিত করা হয়। দারুণ একটা জিনিস, এটা দেখে আমার মনে হলো ব্যারনস্টোফেলে কিউমুলেটিভ রিভিউ নামে এই রকম আছে। আচ্ছা, যেমন আমি বললাম ধরো তোমরা দুই ভাই বোন, আমি বললাম ওয়ান ইজ ডক্টর অ্যানাদার ইজ টিচার। ওকে, ক্লিয়ার? ঠিক বলা হচ্ছে, কেউ যদি একজন, ওয়ান, অ্যানাদার, এবার যদি তিন হয়ে যায়, ধরো বললাম তারা তিন ভাই বোন, ওয়ান ইজ ডক্টর অ্যানাদার ইজ টিচার অ্যান্ড দ্য আদার ইজ অ্যাডভোকেট। ঠিক ওই জায়গাতে থার্ড ব্যবহার করেছে, এইটাও ব্যারনস্টোফেলে কিন্তু দেয়া আছে। 10th এডিশনে আছে ওয়ান, অ্যানাদার, দ্য আদার। 11th এডিশনে দ্য থার্ড বলে এরকম ব্যবহার আছে। এটা একটা প্যারালেল কনসেপ্ট করেছে, কিউমুলেটিভ রিভিউ অফ প্রোনাউন বলা হয়। ঠিক আছে, দেখো যে কি সুন্দর করে বলছে, ওয়ান গভর্নমেন্ট ইজ ব্র্যান্ডেড ইন্ডিয়া ফ্রেন্ডলি, একটা সরকারকে যদি ভারতপন্থী বলে আখ্যায়িত করা হয়, অ্যানাদার চায়না লিনিং, আরেকটিকে বলা হবে চীন ঘেঁষা, দেন আ থার্ড ইজ কাস্ট অ্যাজ ওয়াশিংটন ফেভারিট, আরেকটিকে বলা হচ্ছে ওয়াশিংটনের প্রিয় ভাজন বলে চিহ্নিত করা হচ্ছে। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলে এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ইন রিয়ালিটি, বাস্তব হচ্ছে ঢাকা বাক্যের সাবজেক্ট, এনগেজেস হচ্ছে ভার্ব, অল থ্রি পাওয়ার্স, অর্থাৎ এই তিনটা শক্তির সাথেই প্রতিদিন অন ট্রেড, অন, দেখো খেয়াল করো, অন কে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কে বসবে, নাউন, ট্রেড হচ্ছে নাউন, লোন তাহলে নাউন, বর্ডার তাহলে নাউন, সিকিউরিটি তাহলে নাউন, ক্লাইমেট তাহলে নাউন, মাইগ্রেশন তাহলে নাউন, বে অফ বেঙ্গল হচ্ছে নাউন, প্যারালেল পরপর প্রিপোজিশনের পরে নাউন বসাই দিছে। তাহলে বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে, ঢাকাকে বলছে ঢাকা এনগেজ অল থ্রি পাওয়ার্স এভরিডে, প্রতিদিন এই তিনটা শক্তির সাথে ব্যবসা বাণিজ্য, ঋণ, সীমান্ত, নিরাপত্তা, জলবায়ু, অভিবাসন, মাইগ্রেশন মানে অভিবাসন, এবং বঙ্গোপসাগর নিয়ে প্রতিদিন তাদের সম্পৃক্ত থাকতে হচ্ছে। ভূরাজনীতি, বাট ইট ডাজ সো, কিন্তু এটা করা হচ্ছে উইদাউট, দেখো বাংলা মিনিং কিভাবে করতেছে, আমি কিন্তু আর পড়লাম না। এই যে আমরা প্রায় বলি ভাই আমি তো ইংরেজি দেখে অনুবাদ করতে পারি না, এই প্রবলেমটা কিন্তু অনেক মানুষের মধ্যে আছে। দেখো কিভাবে মিনিং করতেছি, বাট ইট ডাজ সো, কিন্তু এটি করা হচ্ছে, কি করা হচ্ছে, ওই যে চায়না, ইন্ডিয়া এবং ইউএস এর সাথে ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা, জলবায়ু, মাইগ্রেশন নিয়ে প্রতিদিন সম্পৃক্ত থাকতে হচ্ছে। এটা করা হচ্ছে কিভাবে, উইদাউট, কি ছাড়া, আ ক্লিয়ারলি স্টার্টেড হায়ারার্কি ছাড়া, কোনো ধরনের অফ ইন্টারেস্ট, দেখো উইদাউট, এখান থেকে এই প্রিপোজিশন আর এটা মিল করেছি, এখান থেকে এই নাউনটাকে নিয়েছি, উইদাউট অফ ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট ছাড়াই, অর্থাৎ কোনো ধরনের লাভ ছাড়াই, শুধুমাত্র সুস্পষ্ট কোনো লাভ, কোনো অগ্রসরমান, হায়ারার্কি ছাড়াই, কোনো অগ্রসরমান লাভ ছাড়াই এটা করা হচ্ছে। অ্যান্ড উইদাউট আ স্টেবল পলিসি ফ্রেমওয়ার্ক, এবং কি হচ্ছে, উইদাউট হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসবে, আর্টিকেল থেকে এই পর্যন্ত একটা নাউন ফ্রেজ, এবং কোনো ধরনেরই স্টেবল, একটা স্থিতিশীল নীতিগত কাঠামো ছাড়াই আসলে করা হচ্ছে। দ্যাট সারভাইভস, যা শুধুমাত্র টিকে আছে ইলেকশনের উপরে, নির্বাচন, নাউন, অ্যান্ডের আগে নাউন মানে অ্যান্ডের পরেও নাউন, অ্যান্ড ডোমেস্টিক পলিটিক্যাল ম্যানোভারিং, এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলের জন্যই শুধুমাত্র এই কথাবার্তা চলতেছে। আসলে আমরা দেখে ফেলি, এবং কি দারুণ আমরা আজকে পররাষ্ট্র নীতিমিতি শিখে ফেলতেছি। ঠিক আছে, ইংরেজি কিন্তু এরকমই, এভাবেই শিখতে হবে। প্রতিদিন এই ভিডিওর সাথে যদি তুমি লেগে থাকো কন্টিনিউয়াসলি, আমি কয়েকদিন দিতে পারি নাই, এখন থেকে একদম মিস হবে না ইনশাআল্লাহ। দিস হচ্ছে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটি হচ্ছে ভার্ব, দিস ইজ, এটা কি, আ মেজর উইকনেস, আ মেজর উইকনেস, তাহলে এটি কিন্তু কমপ্লিমেন্ট, ঠিক আছে, নাউন ফ্রেজ, কারণ এই মেজর উইকনেস কোনটা, ওই দিস, এটি, দিস ইজ আ মেজর উইকনেস অফ বাংলাদেশ ফরেন পলিসি, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সব থেকে দুর্বল দিক হচ্ছে এইটা।
যে কোনো কিছু ছাড়াই শুধুমাত্র ডোমেস্টিক পলিটিক্যাল ইয়ার জন্যই আমরা অভ্যন্তরীণ রাজনীতির জন্য এই তিনটা দেশের সাথে লিনিয়াস কানেকশনের মতো আমরা রয়েছি। আমরা হয় ইন্ডিয়া ফ্রেন্ডলি আর চায়না লিনিং আর ওয়াশিংটন ফেভারিট হতে চাই। মোরওভার এছাড়াও পলিটিক্যাল অ্যাক্টরস, তাহলে যখনই একই সাবজেক্ট নিয়ে কথা বলা হবে তখনই কানেক্টরস হিসাবে ব্যবহার করবা, বিসাইডস, মোরওভার, ফার্দারমোর, ইন অ্যাডিশন, অ্যাপার্ট ফ্রম, ঠিক আছে। এছাড়াও পলিটিক্যাল অ্যাক্টরস, রাজনৈতিক শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো, এটা সাবজেক্ট। ওকে, কিভাবে মিনিং করি একটু খেয়াল করো। সাবজেক্ট প্লুরাল, দেখো ভার্ব প্লুরাল, ইউজ, তাহলে ভার্বকে মডিফাই করে, এটা অ্যাডভার্ব। এছাড়াও রাজনৈতিক শক্তিগুলো প্রায়ই ইউজ করে, ব্যবহার করে। কি ব্যবহার করে? একদম শেষে চলে যাবা, একেবারে লাইনের শেষে কি ব্যবহার করে দেখো, আর ডোমেস্টিক অডিয়েন্স, ফর আ ডোমেস্টিক অডিয়েন্স, ভালো করে বুঝো। রাজনৈতিক শক্তিগুলো প্রায়ই ব্যবহার করে আর ডোমেস্টিক অডিয়েন্স, ফর আ ডোমেস্টিক অডিয়েন্স, অর্থাৎ আমাদের জন্য, অভ্যন্তরীণ শ্রোতাদের জন্য ব্যবহার করে। কি ব্যবহার করে? ফরেন পলিসি, পররাষ্ট্র নীতিকে ব্যবহার করে। কি হিসাবে? অ্যাজ আ উইপন, একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিসের অস্ত্র? ইন পার্টিশন স্টোরি টেলিং, রাজনৈতিক বয়ান, স্টোরি টেলিং বলেছে, ঠিক আছে। তাহলে এই লাইনটাকে যখন তুমি অনুবাদ লিখবা কিভাবে লিখতে পারো, যে পলিটিক্যাল, আমরা বিসাইডস, এছাড়াও পলিটিক্যাল পার্টিস অফেন ইউজ, অর্থাৎ রাজনৈতিক শক্তিগুলো বা রাজনৈতিক দলগুলো প্রায় ব্যবহার করে। কি ব্যবহার করে বলতেছে? আ ডোমেস্টিক অডিয়েন্স, অর্থাৎ রাজনৈতিক দলগুলো প্রায়ই অভ্যন্তরীণ শ্রোতাদের জন্য ব্যবহার করে। কি ব্যবহার করে? রাজনৈতিক বয়ান হিসাবে এক অস্ত্র ব্যবহার করে। পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি বলে একটা চাপাবাজি করে বেড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু এটা এখন করতেছে। কেউ কেউ আবার কয়েকদিন আগে দেখলাম আমেরিকা নাকি বন্ধু হতে চাইছে জামাত ইসলামের, আবার ও নাকি বিএনপির বন্ধু হতে। এগুলো সবই স্টোরি টেলিং, হ্যাঁ, একদম পার্টিজান স্টোরি টেলিং, রাজনৈতিক বয়ান এবং ভাওতাবাজি। এগুলো আমি আগেই অনেক, এইসব নিয়ে আমি অনেক মোটামুটি পড়ছি আসলে, খেয়াল করো। সো ইন্ডিয়া, তাই ইন্ডিয়া বিকামস আ সিম্বল, তাই ইন্ডিয়া একটা প্রতীক হয়ে উঠেছে। কিসের প্রতীক? রাজনৈতিক স্লোগানের প্রতীক, নট আ রিলেশনশিপ, কোন সম্পর্কের প্রতীক না ইন্ডিয়ার সাথে। কিন্তু তার মানে বলতেছে ইন্ডিয়া এখন হয়ে উঠেছে একটা প্রতীক। ওই রাস্তায় দাঁড়িয়ে বলছে ঢাকা না দিল্লি, এটা শুধু রক্ত গরম হবে। মানে কি হচ্ছে, কি বলি আমরা, মানে যদিও পড়ার মধ্যে এসব কথাবার্তা বলা উচিত না। সো আলটিমেটলি মানে এটা দিয়ে শুধুমাত্র আমাদের মানে একটা জোশ আসবে। আলটিমেটলি ঢাকা না দিল্লি, আজাদি না মুক্তি, এ দিয়ে আধিপত্যবাদের কিচ্ছু যায় আসে না। আমাদের মাথা মোটা, আমাদের মূর্খ টাইপসের লোকজন, আমাদের পড়াশুনো নেই সাধারণত, দেশের 90% সেই লোকজনই, আমরা যারা দুই কলম লিখতে পারি, একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারা হচ্ছে আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত ধারণা, সেমি লিটারেট। আর সবই লিটারেট আর সেমি লিটারেট, এখানে কোনো শিক্ষিত মানুষজনের বসবাস না আসলে। তো যাই হোক, তাই ইন্ডিয়া কি হয়েছে? আ সিম্বল অফ কি? আ সিম্বল, একটা প্রতীক হয়ে উঠেছে, নট আ রিলেশনশিপ। চায়না বিকামস আ চেক বুক, চায়না হয়ে উঠেছে একটা অর্থের উৎস। নট এ স্ট্র্যাটেজি, কোনো কৌশলগত সম্পর্ক চায়নার সাথে নেই, কিন্তু চায়নাকে ঋণ দিচ্ছে। আর আমেরিকা হয়ে উঠেছে দ্য ইউনাইটেড স্টেটস বিকামস আইদার, আইদার থাকলে কি হবে? অর হবে। এই আইদার অর, দিস ইজ কোরিলেটিভ কনজাংশন, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর নাইদার নর। আইদারের পরে কি রয়েছে? এটি নাউন, ঠিক অরের পরেও দেখো নাউন, আর্টিকেল নাউন, আর্টিকেল নাউন। তার মানে ইন্ডিয়া হয়ে উঠেছে একটা সিম্বল, স্লোগানের সিম্বল, রাজনৈতিক দ্বন্দ্বের সিম্বল, নট আ রিলেশনশিপ, কোনো সম্পর্ক নেই। চায়না হয়ে উঠেছে আ চেকবুক, ম্যাটাফরিক্যাল ইডিওম্যাটিক ফ্রেজ ব্যবহার করেছে। চায়না হয়ে উঠেছে একটা চেকবুক, টাকার উৎস, নট স্ট্র্যাটেজি। আর আমেরিকা হয়ে উঠেছে আইদার আ সেভিয়র, নাউন, আইদারের পরে নাউন, অরের পরে, হয় সে ত্রাণকর্তা হয়ে উঠেছে, অর আ কনস্পারেটর, অথবা সে ষড়যন্ত্রকারী হয়ে উঠেছে। ডিপেন্ডিং অন, এই হু থেকে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়েছে, দেখো খেয়াল করো। এবং কোন ক্লজ? অন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে সাবঅর্ডিনেট ক্লজটি বসে সেই ক্লজটিকে আমরা বলি নাউন ক্লজ। হু ইজ স্পিকিং অ্যান্ড হু ইজ আন্ডার প্রেশার, এটা ডিপেন্ড করতেছে আমেরিকা কেমন আচরণ করবে, সে কি ত্রাণকর্তা হবে না ষড়যন্ত্রকারী হবে। এইটা ডিপেন্ড করতেছে কে কথা বলছে অথবা কে চাপে আছে, সেটার উপর ডিপেন্ড করে। খুব দারুণ জিনিসপত্র শিখতেছো কিন্তু ইংরেজির সাথে সাথে, খেয়াল করো। আফটার দ্য 2026 ইলেকশন, 2026 নির্বাচনের পরে, দ্য ফিউচার ইলেক্টেড গভর্নমেন্ট বাক্যের সাবজেক্ট, পরবর্তীতে ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে শুড ডু, শুড হচ্ছে মডেল, মডেলের পরে ভার্বের বেস ফ্রম বসেছে শুড ডু,
সামথিং বেসিক, নিশ্চিত কিছু মৌলিক কাজ করতে হবে, বাট লং ওভারডিউ, কিন্তু দীর্ঘদিনের বকেয়া কাজ, মানে এই কাজগুলো অনেক আগ থেকেই করা উচিত ছিল, এখনো করা হয়নি। কি কি কাজ? সেট আউট। সেট আউট মানে কি বলেছি অলরেডি, এটা একটা গ্রুপ ভার্ব। হ্যাঁ, সেট আউট শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা। গ্রুপ ভার্ব কিভাবে হয় সেগুলো আমরা বলেছি, কিন্তু ভার্বের সাথে প্রিপোজিশন যোগে নির্ভর করা, নির্ধারণ করা। ওকে, 3 ক্লিয়ার কান্ট্রি পলিসিস, অর্থাৎ 3টা দেশ টুয়ার্ডস চায়না, ইন্ডিয়া অ্যান্ড ইউএস এর সাথে পলিসি নির্ধারণকে সুস্পষ্ট করতে হবে। অ্যান্ড এনশিওর, এবং নিশ্চিত করতে হবে দে। এই দে হচ্ছে প্রোনাউন রেফারেন্স, ইন্টারমিডিয়েট থেকে কিন্তু তোমরা পড়ে আসতেছো। দে বলতে কাকে বোঝাচ্ছে? ওই পলিসিসকে বোঝাচ্ছে, এই পলিসিসকে বোঝাচ্ছে। যেন এবং নিশ্চিত করতে হবে ওই নীতিসমূহ, পলিসি মানে কি? নীতিসমূহ। দেখো পলিসিস ব্রড পলিটিক্যাল কনসেনসাস, যেন এক বৃহৎ রাজনৈতিক, কনসেনসাস মানে কি? ঐক্য, বৃহৎ রাজনৈতিক ঐক্যে যেন রূপান্তর হয়। অ্যান্ড কমিটমেন্ট যেন দেয়া হয়, সো দ্যাট, যেন দে ডু নট চেঞ্জ, যেন তারা, অর্থাৎ ইন্ডিয়া, চায়না এবং ইউএস, এই দে মানে পলিসিস, আর এই দের যেন তারা ডু নট চেঞ্জ রিগার্ডলেস। রিগার্ডলেস কিসে? রিগার্ডলেস একটা প্রিপোজিশন, অর্থাৎ ডেসপাইট এর কাজ করে। ডেসপাইট অফ, ডেসপাইট এর পরে তো অফ হয় না, ইনস্পাইট অফ হয়। রিগার্ডলেস মানে ডেসপাইট, বাট এখানে অফ থাকার কারণে রিগার্ডলেস ব্যবহার করেছে, মানে সত্ত্বেও। দ্য চেঞ্জেস ইন পাওয়ার মানে সরকার পরিবর্তনে বা ক্ষমতা পরিবর্তন সত্ত্বেও এই নীতিগুলো যেন একই থাকে, যে আরেক সরকার আসলে আরেক নীতি হয়ে গেল না, এই নীতিগুলো এমন ভাবে করতে হবে। দিস পলিসিস বাক্যে সাবজেক্ট শুড মডেল অক্সিলারি ভার্ব নট বি ভার্বের বেস ফর্ম। এই পলিসিস গুলো শুড নট বি, উচিত হবে না, অ্যাবাউট আইডিওলজিক্যাল, আদর্শগত, অ্যালাইনমেন্ট হওয়ার, অর পাবলিক রিলেশন এক্সারসাইজ, এবং জনর যে নীতি চর্চার মতো হওয়া উচিত হবে না। তাহলে কেমন হওয়া উচিত হবে? রাদার, এখানে কিন্তু আমরা ওই কমাটা, সেমিকোলন, এলিপসিস ব্যবহার না হলেই কিন্তু আমরা রাদার ব্যবহার করতাম, বরং দে শুড ইনসিস্টেড সার্ভ অ্যাজ এন্ডিউরিং, একটা দীর্ঘমেয়াদী টেকসই নীতি সমৃদ্ধ হওয়া উচিত। দ্যাট সিগন্যাল টু দ্য ব্যুরোক্রাসি, যে আমলাতান্ত্রিকতাকে এমন নির্দেশ করবে, অ্যান্ড দ্য পাবলিককে এমন নির্দেশ করবে। কি নির্দেশ করবে? কি এর উত্তর দিলে নাউন পাবো। দেখো, হোয়াট বাংলাদেশ ওয়ান্টস, বাংলাদেশ কি চায়, এটা ওই নীতির মধ্যে থাকবে। দেখো নাউন ক্লজ, কমা, হোয়াট ইট উইল নট ট্রেড অ্যাওয়ে, বাংলাদেশ কি ছাড়বে না কখনোই। এন্ড, তাহলে নাউন ক্লজ। আবার এন্ডের পরে হোয়াট ইট উইল প্রায়োরিটাইজ হোয়েন ইন্টারেস্ট কলিড, যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংঘর্ষ হবে তখন বাংলাদেশ কি আঁকড়ে ধরবে, এই পররাষ্ট্র নীতিগুলোর মধ্যে যেন সেটা থাকে। দেখো এখানে নাউন ক্লজ, হোয়াট কখন বসে? নাউন ক্লজের শুরুতে সাধারণত ক্লজ মার্কার হিসাবে হোয়াট এবং দ্যাট বসে। নির্দিষ্টতা জ্ঞাপন করলে হবে দ্যাট, অনির্দিষ্টতা জ্ঞাপন করলে হবে হোয়াট। তার মানে বাংলাদেশ কি চায়, কি যে চায় এখনো কিন্তু এখানে উল্লেখ নেই, এই জন্য হোয়াট ইট উইল নট ট্রেড অ্যাওয়ে, বাংলাদেশ কি ছাড়বে না সেটা হোয়াট, নির্দিষ্ট। আবার হোয়াট ইট উইল প্রায়োরিটাইজ হোয়েন ইন্টারেস্ট, এইখান থেকে নাউন ক্লজ। কিন্তু হোয়েন থেকে যখন শুরু হয়েছে তখন এটি কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেছে। অনেক ব্যাকরণ কনসেপ্ট ছিল, পররাষ্ট্রনীতি তো এটা বেশি বড় করলে একটু হবে না, যে শুনতে ভালো লাগবে। সো এখন থেকে আর ক্লাস ইনশাল্লাহ মিস যাবে না, আমরা প্রতিদিন তোমাদের সাথে আছি, এবং ইংরেজি দক্ষতা এবং পত্রিকার ভাষাগুলো কেমন হয় এর মধ্যে দিয়ে শব্দ ভান্ডারকে তোমরা আরো নিয়ন্ত্রণ করবে, এই আশাবাদী আমার ব্যক্ত করা।